জামাত ইসলামী যে বাংলাদেশকে এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে দার্শনিকভাবে মেনে নিতে পারে নাই, তার একটা পরিষ্কার প্রমাণ হচ্ছে যে সুযোগ পেলেই তারা তাদের এই মনোবৃত্তি বেরিয়ে আসে। কারণ আপনার জাতীয় সঙ্গীত বাজবার সময় না দাঁড়ানো, এটা বাংলাদেশ রাষ্ট্রের আইন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা। এবং এই তরুণরাও দাঁড়ায়নি জামাতের সঙ্গে। যারা তরুণদের একজনকে আমি দেখেছি যারা উঠতে বলছে, তার মধ্যে একজন বোধহয় তাদেরকে যে দাঁড়াতে বলছে তার মধ্যে একজনকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং হাত দিয়ে তিনিও ইশারা করছিলেন এবং বাকিরাও দাঁড়াননি। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশে কারোর রাজনীতি করবার অধিকার নাই। তাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করবার জন্য, স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষকে আত্মাহুতি দিতে হয়েছে এবং এই পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের দোসর জামাত ইসলামীর বিরুদ্ধে তাদেরকে সশস্ত্র লড়াই করতে হয়েছে। সেই দিন এই দোসররা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধারাও তাদেরকে পেলে হত্যা করত। রাজনীতির নানান ভুল ভাল, নানান ধরনের জটিল কুটিল পথ পেরিয়ে আজকে এই জায়গায় এসে যে একটা স্বাধীনতা বিরোধী একটা রাজনৈতিক দল আপনার প্রধান বিরোধী দল হিসেবে নানান কারণে আপনার উপস্থিত হয়েছে। কিন্তু বাংলাদেশ জন্মের মৌলিক যে আপনার ভিত্তি, সেই ভিত্তিকে সম্মান না জানিয়ে তারা গর্হিত অপরাধ করেছে। এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। আমরা চাইব যে তার ভবিষ্যতে তারা এই কাজ করবে না এবং তাদের প্রতি নজর রাখা গুরুত্বপূর্ণ। প্ল্যাকার্ডের ধরনের ঘটনা এর আগে ঘটেছে। প্যান্ডেমোনিয়াম বলে যেটা, নানান পার্লামেন্ট এটা হয়, পার্টিগুলি কোনোটাই ভালো উদাহরণ নয়। এর আগে তাদেরকে যে আমি একটু ডিসিপ্লিনড একটা পার্টি হিসেবে বলছিলাম, তো সেই ডিসিপ্লিনের অংশ তারা ওইভাবে দেখাতে পারেন নাই। তারা বরং অত্যন্ত ডিসিপ্লিন করতে পরিকল্পনা করে এটা করেছেন। স্লোগান তাদের উচিত যেই সব বিষয়ের বিরুদ্ধে এই আপনার মনে আছে সেই এই দেশের শাহেদ আলীর আপনার এই পার্লামেন্টের প্যান্ডেমোনিয়ামের কারণে আপনার 1954 সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলিতে খুব বাজে অবস্থা তৈরি হয়েছিল। একজনকে শেষ পর্যন্ত ওইখানে আঘাত প্রাপ্তির কারণে শেষ পর্যন্ত হসপিটালে মৃত্যুবরণ করতে হয়েছে। এইখানে বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগদেরকে আমরা পোডিয়াম পর্যন্ত গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেখেছি। সেগুলোতে কেউ কাউকে প্রশংসা করে নাই, প্রশংসনীয় ছিল না। এরাও যদি করে এটা প্রশংসা শেষের দিকে প্রায়, কিন্তু একসঙ্গে কতগুলো প্রসঙ্গ আপনার সামনে আনতে চাই এবং খুব ছোট করে যদি আপনি আমাকে উত্তর দেন। একটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে জুলাই চার্টার নিয়ে অনেক কথা হচ্ছে এবং বিশেষ করে বিরোধী দল বা জোট তারা এই বিষয়ে বেশ সোচ্চার। সংবিধান সংস্কার পরিষদের প্রসঙ্গটা আলোচনার মধ্যে তারা নিয়ে আসছেন এবং এই বিষয়ে তারা সিদ্ধান্ত চাইছেন, নইলে রাজপথে আন্দোলন করবেন। এমনকি সরকারের সঙ্গে অ্যালায়েন্সে আছে, যেমন আমি যদি বলি গণসংহতি আন্দোলন, তারা 2026-এর ফেব্রুয়ারির ইলেকশনকে সংবিধান সংস্কার পরিষদের ইলেকশন হিসেবেই দেখতে চাইছিল, এটা তাদের দাবি ছিল। সো তারা এখন আবার টেবিলের অপর প্রান্তে, আমি বলছি সরকারের সঙ্গে, বিএনপির সঙ্গে, এবং একই সঙ্গে গণভোট। এই গণভোটের ফলাফল কেউ মনে করছেন যে জাতীয় সংসদ নির্বাচনের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ, কাজেই তার ভিত্তিতেই সব কিছু হওয়া উচিত। আবার অনেকে মনে করেন যে না, যেভাবে জনগণ যে ম্যান্ডেটের ভিত্তিতে সরকার তৈরি করেছে, সরকারি দল নির্বাচন, বিরোধী দল নির্বাচন করেছে, তার ভিত্তিতে এটা হওয়া উচিত। দুটো ব্যাপার এখানে আছে। অন্তর্বর্তী সরকার অনেকগুলো গজামিল দিয়ে তার সময়কাল পার করেছে। গণভোটের উপর দিয়ে তাত্ত্বিক অর্থে গণভোটের যে ফল, সেটা হচ্ছে সর্বোচ্চ ম্যান্ডেট যে কোনো তাত্ত্বিকভাবে যদি আপনি বলেন। কারণ আপনার জনগণের সাধারণ ইচ্ছা, যার অভিব্যক্তি হিসেবে সংবিধান রচিত হয়, সেই সাধারণ ইচ্ছার প্রতিফলন শুধুমাত্র গণভোটের ভেতর দিয়ে আপনার প্রতিফলিত হতে পারে। তো এই ধরনের একটি গণভোটকে সত্যিকার অর্থে গণভোটের সংবিধানের বিধানই নাই, মাসের পর মাস ধরে ব্যাখ্যা করতে হয় রাষ্ট্রকে।
জনগণের সামনে যে এই যে আমরা এই বিষয়গুলো আপনাদের ভোটের জন্য, আপনাদের মতামতের জন্য দিচ্ছি, এইটা গ্রহণ করলে আপনার এই উপকার হবে, এই বিপদ হতে পারে। এটি সমাজে অন্তত 3 মাস 4 মাস ধরে ব্যাপক তর্ক বিতর্ক শেষে এইটা গণভোটে দিতে হয়। কিন্তু এটা কোনো রকমের তাড়াহুড়া করে ফুল একটা প্যাকেজ, সেইটাও সরকারের কাছেও পরিষ্কার ছিল না, ভোটারের কাছেও পরিষ্কার না, কোনটার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, কোনটার মধ্যে নাই, কোনটার মধ্যে কোন দলের আপত্তি আসে, এগুলি কোনো কিছুই ওই ব্যালট পেপারের মধ্য দিয়ে বুঝবার কোনো পথ ছিল না। তো এগুলি হলো গোজামিলের দিক। কিন্তু যেটা আমার কাছে, আপনার কাছে বা একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে, কিন্তু এইখানে যে সমস্ত সংশ্লিষ্ট পক্ষগুলি আছে, তারা তো ধরেন এই সালাউদ্দিন সাহেবের, যিনি সাংবিধানিক কমিটিগুলিতে প্রধানত আজকের ক্ষমতাসীন বিএনপিকে প্রতিনিধিত্ব করতেন, তার ভিডিও পরিষ্কার ভাইরাল হয়েছে। তিনি পরিষ্কারভাবে বলেছেন গণভোটের ফলাফলকে প্রত্যেকটা পার্টি মেনে নিতে বাধ্য। আজকে তিনি আবার অন্য ধরনের কথা বলছেন। আবার ওই জুলাই চার্টারের মধ্যে জামাত ইসলামেরও কিন্তু অনেক আপনার এই নোট অফ ডিসেন্ট আছে, আপত্তি আছে। তার মধ্যে অনেকগুলি অত্যন্ত আপত্তিকর আপত্তি আছে। প্রশ্নটা হচ্ছে যে গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে আপত্তিকর অনেক নোট অফ ডিসেন্ট জামাতেরও আছে। প্রশ্নটা হচ্ছে যে এই বাংলাদেশ এইটা তারা কিভাবে নিষ্পত্তি করবেন, প্রথম সংশ্লিষ্ট পক্ষদের ব্যাপার। কিন্তু ইফ ইউ আস্ক মি, বাংলাদেশের সমাজ গণতান্ত্রিক সংস্কার চায়। সেটা ঠিক স্পেসিফিক তো প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা অংশ স্পেসিফিক্যালি হয়তো তার চিন্তা নাই, কিন্তু বাংলাদেশের সংবিধান আইন যে একটা মধ্য দিয়ে একটা অগণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে বা রাষ্ট্রটি বিদ্যমান রয়েছে, এই ব্যাপারে অধিকাংশ রাজনীতি সচেতন মানুষ এই ব্যাপারে পরিষ্কার। বাংলাদেশকে যেই পদ্ধতিতেই হোক না কেন অনেকগুলো গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এগোতে হবে এবং প্রতিটি রাজনৈতিক দল সেটা প্রতিশ্রুতিবদ্ধ। কিভাবে তারা করবেন এইটা আমার ধারণা এখনও পর্যন্ত পরস্পরের শক্তি টেস্ট করছে, কিন্তু একটা জায়গায় তাদের যেতে হবে। হ্যাঁ, তা না হলে আপনার তারা যেটা বুঝতে পারছেন না বলে আমার অনুমান, সরকারি ব্যাপারে যারা আছেন, এবং বুঝতে না পারার কতগুলো কারণও আছে। বিএনপির নেতৃত্বের একটা বিরাট অংশ জেলে ছিল এই আন্দোলনের সময়, সে তারা শখ করে যাননি, কিন্তু তারা জেলে ছিলেন বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের আপনার স্বৈরতান্ত্রিক নীতির ফলে ঠিক জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছে, যেই পদ্ধতিতে বাইরে থেকে যারা দেখেননি, জেল থেকে শুনেছেন কিংবা পত্রিকা পড়েছেন, ওটিতে বোঝা যায় না। আর মূল নেতৃত্বের শীর্ষ নেতা বিদেশে ছিলেন, অত দূর থেকেও বোঝা যায় না। আর এই মুহূর্তে প্রধানমন্ত্রীর চারপাশে প্রতিদিন আমরা যাদেরকে দেখি, তাদের একটা বিরাট অংশ যারা বিলাত থেকে এসছেন, লন্ডন থেকে, তারা এই দেশ থেকে গিয়েছিলেন ভাগ্যান্বেষণে। এই ভাগ্যান্বেষী তরুণরা রাজনৈতিক মতাদর্শের কারণে হয়তো আপনার এখন যিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে ছিলেন, তারা তাদের বয়স এবং অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতার অর্থে হয়তো জীবনের অভিজ্ঞতা, কষ্টকর অভিজ্ঞতা হয়তো আপনার আমার চেয়ে বেশি, হ্যাঁ, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা তাদের আছে বলে মনে করবার কোনো কারণ নেই। তারা এই আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন না, এবং একটা দেশের ইতিহাস বোধ তৈরি হওয়ার জন্যে দুই পদ্ধতিতে হয়। একটা হচ্ছে আপনার এম্পেরিক্যাল আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে বহু মানুষের সঙ্গে মেশার মধ্য দিয়ে আপনার চৈতন্যের বিকাশ হওয়া, রাজনৈতিক চৈতন্যের। আরেকটা হচ্ছে একেবারে খুঁটিয়ে 100, 150, 200 বছরের ইতিহাস পাঠ করার মধ্য দিয়ে। এই দুইটার একটারও সুযোগ প্রধানমন্ত্রীর চারদিকে আমরা প্রধানত যাদেরকে দেখি তাদের হয়নি। ফলে তারা গণঅভ্যুত্থানের মর্ম কথা উপলব্ধি করতে ভুল করতে পারেন, এবং ভুল করলে তার খেসারতটা তাদেরকে অনেক বড়ভাবে দিতে হবে। বাংলাদেশকে তো দিতে হবেই, আবার কতগুলো জটিল পরিস্থিতির মধ্যে পড়বে।
ফলে আমি মনে করি তাদের উচিত ওই আপনার গণ অভ্যুত্থানের স্পিরিটটা বুঝবার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনার কথা কি স্লোগান দেওয়ার ব্যাপার না, ওই দলিল দস্তাবেজ পড়বার, তার পেছনের ইতিহাসগুলি পড়বার, একটা গণতান্ত্রিক পুনর্নির্মাণের কাজ কোনো হেলাফেলা করে ইয়ার্কি তামাশার মধ্য দিয়ে করা যায় না। তার জন্য এক পরিশ্রমের, বুদ্ধিভিত্তিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। সেইটার মধ্যে তারা দৃষ্টি দিবেন বলে আমি আশা করি। যদি না দেন, সে দেশের জন্য যেমন ক্ষতিকর হবে, তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে, যেটা কারোরই কাঙ্ক্ষিত হতে পারে না।